হিন্দু হিন্দু ভাই ভাই আমি বলবো, আর আমাদের দেবাংশু হচ্ছে চুদির ভাই। হাতির দেখানোর দাঁত আর হাতির খাওয়ার দাঁত দুটো দুরকম। হ্যাঁ, যেরকম দিদির খাওয়ার দাঁতটা আলাদা আর দেখানোর দাঁতটা আলাদা। দিদির দেখানোর দাঁত হচ্ছে হিন্দু হিন্দু হিন্দু, আর খাওয়ার দাঁতটা হচ্ছে মুসলিম মুসলিম মুসলিম। যেরকম তোদের দোগলাবাজ দিদি, সেরকম দোগলাবাজ তার ভাই তুই। মাদারের বাচ্চা। বিজ্ঞাপনের জন্য, ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা আসল ভাই? প্রকৃত সেবা দেওয়ার জন্য আসল ভাই হচ্ছে দেবাংশু। দেবাংশুর মতো এত সুন্দর পরিষেবা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। অন্যায় অবিচার যেখানে হবে সেখানে দেবাংশু তৃণমূলের পক্ষ নিয়ে কথা বলবে, আর সে কাউকে ভয় পায় না। এত ভালো ছেলে পুরো পশ্চিমবঙ্গ ঘুরে এলেও একটা পাবে না। সত্যি এইরকম গর্ভধারিণীকে আমি প্রণাম জানাই। নীরব ভাই, মেহুল ভাই, ললিত ভাই, যারা দেশের কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে গিয়েছে। আরে আর সে ভাইগুলোর কথা কি বলবে? মদন ভাই, কুণাল ভাই, সারদা কাণ্ডের যে মেন মাথা সুদীপ ভাই, তারপরে সুধীর ভাই, দেবাংশু, এগুলো কথা কি বলবে? এগুলো তো বলতে হবে, তাই না? নাহলে তো জনগণ খারাপ ভাববে যে। যাদের কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদী বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে, তাদেরকেই নরেন্দ্র মোদী প্রকাশ্য মঞ্চ থেকে ভাই বলে ডেকেছেন। হ্যাঁ, তাদেরকেই সব মানে পুরো জনসভা থেকে, প্রকাশ্য জনসভা থেকে নরেন্দ্র মোদী তাদেরকেই ভাই বলে ডেকেছে। এটা যেমন সত্যি, সেরকম সুদীপ্ত সেনের যখন কোনো একটা কোম্পানির উদ্বোধন হতো, সেখানেও আমাদের দিদি তার ভাইয়ের দোকান উদ্বোধনে, তার ফ্যাক্টরি উদ্বোধনে, অনেক কিছুতে উদ্বোধনে গেছে। সেটা আমরা জানি, তখন দেবাংশুর জন্ম হয়নি। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া। বাঙালি গেরুয়া বসন ধারণ করলেই কাউকে হিন্দু মনে করে না। বাস্তব কথা, একদম বাস্তব কথা। বাঙালি হচ্ছে গেরুয়া বসন ধারণ করলে তাকে কেউ হিন্দু বলবে না। সেই রকম বাঙালি যদি মাথায় একটা করে কাপড়টাকে জড়িয়ে ইফতারের পার্টি থেকে ইফতার করে, তাকেও তেমন মুসলিম বলবে না, তাকে সেরকম ডগ কাটা মুসলিম বলবে। নরেন্দ্র মোদীর হিন্দুত্ব আর বিবেকানন্দের হিন্দুত্বের মধ্যে কোনটা গ্রহণ করা উচিত সেটা পশ্চিমবঙ্গের বাঙালি খুব ভালো মতো বোঝে। দেখো, মালটা ভোটে হেরে যাওয়ার পরে বহুদিন ধরে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। তারপর মাঝখানে দেখলো কি জায়গাটা যখন খালি হয়ে গেছে, তো সেই জায়গায় গিয়ে দাঁড়ানোর জন্য কিছু ভুলভাল ভাষণ দিতে হবে, নাহলে আবার দিদির পছন্দ হবে না। দিদির পছন্দ না হলে পদ থাকবে না। পদ যদি নিতে চাও তাহলে পথটাকে এগিয়ে দাও। তো দেবাংশ এখন পথ এগানোর কাজ করছে। এদের আর কোনো এজেন্ডা নেই, এরা রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছে। চিলমটাই গাঁজা শেষ হয়ে গেছে, গাঁজা একটু নিয়ে আয়, কাকার গাঁজার দরকার আছে। নিয়ে আসছে, দাঁড়াও। পলিটিক্যালি ফিনিশড। ওই জয় শ্রীরাম আর হিন্দু বলে ভোট চাইছে। বাংলার মানুষ ওসব মানে না, বাংলার মানুষ ওসব বিশ্বাসই করে না। আর কাকা হচ্ছে মদ গাঁজা চরসের নেশায় পুরো শেষ হয়ে গেছে। কাকা শরীরে আর কিচ্ছু নেই, শুধু একটু মুখ থেকে কথা বেরোচ্ছে, সেটাও কদিন পর বন্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ। বাংলার মানুষের এই ধর্মে ধর্ম দিয়ে ভাগ করে নির্বাচন করা বা কোনো কিছুতে নির্বাচন করা, এটা রাজনীতিতে এসব জিনিস পছন্দ করে না। হ্যাঁ, আর কাকা লোকের সংসার ভেঙে এখানে উকিলগিরি মারাচ্ছে। রত্না ব্যানার্জি তো সে তো নিজেই বললো যে কাকা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। পাল্টি বাজ কাকা, তুমি এখন নেশার করে তুমি কখন কি করছো নিজেই জানো না। তোমার নামে এত অ্যালিগেশন আসছে, তুমি কি করছো কাকা? তো ওরা হিন্দু ধর্মের কন্ট্রাক্ট বিজেপির লোক ওখানকার নেতারা নেয়নি। এরা একটাও হিন্দু নয়, অরিজিনালি এরা একটাও হিন্দু নয়। বাংলার মানুষ কি মানবে? বাংলার মানুষ তো শুনতেই পায় না। বাংলার মানুষ তো 20 টাকার পাউচ খেয়ে পুরো রাস্তার ধারে শুয়ে থাকে, ট্রেনের চলে। বাংলার মানুষ এসব কানে নিলে না, যেদিন বাংলার মানুষ কানে নেবে সেদিন তোমাদের সবাইকে মিলে বাংলাদেশে চলে যেতে হবে। কারণ বাংলায় তোমাদের জন্য একটুও জায়গা নেই। আর তোমরা তো ভালো করে হিন্দি বলতে পারো না, অন্য রাজ্যে গেলে কথা বুঝতেই পারবে না। হামকো পতা হ্যায়। বাংলার মানুষ ওসব মানে না, বাংলার মানুষ ওসব বিশ্বাসই করে না। বাংলার মানুষ একটা জিনিস পছন্দ করে, যে তারা যে নেতাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে সেই সংসদে কাগজ ছিঁড়ে ফেলা, সেই সংসদে গালি দেওয়া, সেই সংসদে মদ খেয়ে যাওয়া, এইসব বাংলার মানুষ খুব ভালোভাবে পছন্দ করে। সেই জন্য তোমাকে ভোটটা দিয়েছে, আমরা তারা জানি। লিডার অফ দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ। কি হলো, পেছন থেকে জল বেরিয়ে গেল? সেই ব্যাপারটা এখন পুরো ক্লোজ হয়ে গেল। ভাবো, এই বহুত কথা বলছিল শেখ শাহজাহানের মতো। শেখ শাহজাহান এখন তার পুরো রাজদরবারে রাজতন্ত্রের একটা আলাদা লেভেলের একটা রাজার মতো করে বসে আছে জেলের মধ্যে, শুধু দুটো রুটি আর একটু ডাল। এই হচ্ছে জীবন। এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি, সেখানে আমি ডেকেছিলেন, উপস্থিত হয়েছি। চোরেদের দলের আবার শৃঙ্খলা রক্ষা কমিটি? চোরেদের মধ্যে আবার শৃঙ্খলা? হ্যাঁ, এটা এডুকেটেড চোর।
আর এই চোরগুলো হচ্ছে ভদ্র নম্র চোর। এরা সবকিছু জিনিসে হাত দেয় না, এরা যেই জিনিসে হাত দেবে সেই জিনিস পুরো সাফাই করে দেবে। যেমন করে আরজি করের ঘটনার পর যে তার দেহটাকে কিছু না জানিয়েই পুড়িয়ে দিল, বাবা মা জানতেই পারলো না তার মেয়ের দেহ দাহ হয়ে গেল। আর সেই রকম ভাবে তার বাবা মা জানলোই না যে এভিডেন্স কি করে মিটিয়ে দিল। তো এই দল অনেক শিক্ষিত দল, আর এই দল গয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, চাকরি চুরি, এসব চুরিগুলো শিক্ষিতভাবে করেছে। এটা ঠিক, শৃঙ্খলা আছে দলে, মানতেই হবে। খুব সুন্দর আলোচনা হয়েছে, ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন, আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি। হ্যাঁ, সেটা যে কি উপদেশ দিয়েছেন আর কি আবেদন রেখেছো সেটা তোমার মুখ থেকে বোঝা যাচ্ছে বাচ্চাদল। তোমার মুখে সে যে বেরিয়েছিল 70% মুসলিম 30% হিন্দুকে কেটে তুমি ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, তোমার ওকাত আজকে আমরা জেনে নিলাম। দেখো পা চাটতে চাটতে তোমার জিভ যে এতটা পাতলা হয়ে গেছে না, তোমার বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কাটছে, দাঁড়াও না। দেখো তোমার যদি কথাতে যদি মমতা ব্যানার্জি সমর্থন করে, সে জানে যে সে হেরে যাবে, তাই সে চুপ আছে। শৃঙ্খলা রক্ষা কমিটি বলেছে দেখো সুশৃঙ্খল ভাবে চুরি কর, কোনো ঝগড়াঝাটি করিস না, তাহলে তো দলে ক্ষমতাটাই থাকবে না। ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন। আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব। এখানে জাতিরা তোর পেছনে ঢুকে গেল, তুই এমন একটা পাল্টিবাজ মাল, তোকে যে কি দেখে পরে তোর দলের নেতারা কি দলের যে কর্মীরা ভোট দেবে সেটাই খুঁজে পাচ্ছি না। প্রথমে জাতি, তারপরে হচ্ছে তোর অন্য কিছু, এখন তোর জাতি তোর পেছনে ঢুকে গেল। কি পাল্টিবাজ মাল রে ভাই তুই, তোকে না দেখলে কেউ বুঝতেই পারবে না। খারাপ লাগে এটাই। আরো অনেক কিছু খারাপ লাগবে দিদি, এখন তো সদ্য ভোট আসছে, কন্টেন্টের অভাব নেই আমাদের জীবনে, পশ্চিমবঙ্গে কন্টেন্ট কোনো অভাব নেই। তোমার আরো খারাপ লাগবে আমি জানি, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই দিদি, সহ্য করে নিতে হবে। কারণ তুমি ভালো আমরা জানি, কিন্তু তোমার যে দলের লোকরা আছে না, এত ঢ্যামনা বেধো মাল, কাকে কি বলবে দিদি, কারো কোনো কথা শুনছে না। আমি কর্মচারীদের ব্যাপারে বলবো না, কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে। একদম ঠিক করেছো, কর্মচারীদের ব্যাপারে কিচ্ছু বলার দরকার নেই, মালকিনের ব্যাপারে বলো। মালকিনকে তুমি যদি হারাতে পারো তাহলে আমরা ভাববো যে তোমার দম আছে। দম আগেই আমরা দেখে নিয়েছি। তো সেই মানুষটাকে আর বেশি অপমান করে কোনো লাভ নেই, জানো তো, কারণ হারলেও তো সে সেই মুখ্যমন্ত্রী হবে, যা হোক করে সে মুখ্যমন্ত্রীর চেয়ারটা পুরো কামড়ে বসে থাকবে, ছাড়বে না। তার থেকে ওকে হারিয়ে কোনো লাভ নেই। ভারতীয় জনতা পার্টি তার সাংগঠনিক নির্বাচনে ব্যস্ত। 3 বছরে একবার সংবিধান মেনে আমরা এই কাজটা করি, সেটা করছি, সেটা করব। বাকিরা এটা বুঝতে পারে না, কারণ বাকি কোনো পার্টিতে গণতন্ত্র নাই। আমার চোখে যদি বাঘের বাচ্চা কেউ হয়ে থাকে সেটা হচ্ছে এই মানুষটা। এই মানুষটার আমলে বিজেপি এমন একটা জায়গায় গেছিল যেখানটায় এই যে 2011 সালে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে তৃণমূল এবারে উপরে চলে যেত কোথায়। তো যখন সুকান্ত বাবু এলেন তখন একটুখানি ভুলভাল হয়েছে। এই মানুষটা যদি থাকতো আজকে বিজেপি ক্ষমতায় থাকতো। এই মানুষটাকে আমি স্যালুট জানাই। মানুষ কেউ বলতে পারবে না যে একটা টাকা মেরে দিয়েছে, একটা খারাপ কাজ করেছে, একটা ভুল কাজ করেছে। আর ডাই হার্ড ফ্যান ওনারা। খারাপ লাগে এটাই। দেখো দিদি, তোমার খারাপ লাগলে আমার কিচ্ছু করার নেই, বিশ্বাস করো আমার কিচ্ছু করার নেই। দেখো আমি যাকে ভালোবাসি আমি তার কথা বলবো, আমি কোনো দল করি না, কিন্তু এই মানুষটাকে আমার ভালো লাগে তাই বললাম। তোমার খারাপ লাগলে আমার কিচ্ছু করার নেই, আই এম সরি, আমার ভুল হয়েছে। এই বাঙালি, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিই, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখতে থাকো বাংলার পড়ে হয়।